প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা রকমের সমালোচনা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। সরকার গঠনের পর থেকে প্রফেসর ইউনূস তার নিজের সার্কেলের লোকজনকে নিয়ে সরকার গঠন করেছেন, চট্টগ্রামের লোকজনকে নিয়ে সরকার গঠন করেছেন। উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রামের বাসিন্দা, চট্টগ্রামের নাগরিক। এছাড়া গ্রামীণ ব্যাংকের লোকজনকে নিয়ে তিনি তার সরকার গঠন করেছেন, এনজিওর লোকদের নিয়ে তার সরকার গঠন করেছেন। অনেকে গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটোকে মিলিয়ে এই সরকারকে এনজিও গ্রাম বলেও ট্রল করেছেন, এরকম আমরা দেখেছি। কিন্তু সাম্প্রতিক এই সময়ে আবারও অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের সার্কেলের লোকজনের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। কেন এই অভিযোগ উঠল, কেন এই অভিযোগ থেকে পরিত্রাণ পাচ্ছেন না প্রফেসর ইউনূসের সরকার কিংবা প্রফেসর ইউনূস, সে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসকে নিয়ে সমালোচনা এবং প্রফেসর ইউনূসের সার্কেলের লোকজন এই সরকারে আছে, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারে গণমাধ্যম বলছে অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেনি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে বলে তিনি দাবি করেছেন। অর্থাৎ যারা সরকারে এসেছে তারা এই জুলাই আগস্ট যে আন্দোলন অভ্যুত্থান সেখানে রাজপথে ছিলেন না, উড়ে এসে জুড়ে বসেছেন, তেমনটা বলার চেষ্টা করেছেন। ফেসবুকে এমনটা মন্তব্য করেছেন, লিখেছেন গণ অভ্যুত্থান কীভাবে বেহাত হয়েছে ফারুকী উপদেষ্টা হওয়ার পর আর তা বোঝার কিছু নেই। অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকের সমালোচনা করেছেন এবং বলেছেন যে গণ অভ্যুত্থান কীভাবে বেহাত হয়েছে এই উপদেষ্টা নিয়োগের মাধ্যমেই সেটা প্রতিষ্ঠিত হয়েছে। উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্তির আগে মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে তার আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের পোস্ট বেশ আলোচনার সৃষ্টি করেছিল। বিশেষ করে 32 নম্বর বাড়ি যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয় তখন তিনি ফেসবুকে লিখেছিলেন যে প্রফেসর ইউনূসের নিজে যাওয়া উচিত এটা পরিদর্শন করতে এবং এটা মেরামত করে এটা পূর্বের অবস্থানে ফিরিয়ে এর ঐতিহ্য ফিরিয়ে আনা উচিত, এটা সরকারের কর্তব্য। এই রকমের মন্তব্য করা ফারুকী উপদেষ্টা হওয়ার পরেই দেখলাম যে একেবারে ইউটার্ন করছেন এবং সেটাকে কেন্দ্র করেই রাশেদ খান বলছেন যে তার নিয়োগের মাধ্যমে এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে এমন মন্তব্য করেছেন। লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে। তার নিজের কাছের যত অযোগ্য লোক ছিল তাদের সবাইকে সরকারে বিভিন্ন জায়গায় সেট আপ করেছেন তিনি, তার প্রতি আনুগত্য ও চাটুকারিতার প্রতিদান দিয়েছেন তিনি। অর্থাৎ সরকারে যাদেরকে তিনি নিয়েছেন তারা প্রফেসর ইউনূসের উপরে আনুগত্যশীল এবং তারা ইউনূস বিষয়ে চাটুকারিতা করে, সেই কারণেই সেই ঋণের প্রতিদান দিয়েছেন প্রফেসর ইউনূস, এমনটা তিনি বলেছেন। রাশেদ খান আরও বলেছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু তিনি নিজ বিভাগ চট্টগ্রাম, আত্মীয় স্বজন ও এলিট সার্কেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেননি। দেশ পরিবর্তনের জন্য শিক্ষা চিকিৎসা খাতের সুদূরপ্রসারী পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের পর থেকে নতুন উপদেষ্টার কোনো কাজ তো দৃশ্যমান নয়। 11 মাস অনেক কাজ করে তাক লাগিয়ে দিতে পারতেন তিনি, কিন্তু সেই পুরনো আত্মীয় ও দলীয়করণ ছাড়া আর কিছুই দেখলাম না।
এরকম তীব্র সমালোচনা রাশেদ খান করছেন, যিনি কিনা এই সরকারের অন্যতম সমর্থক। তিনি যেভাবে বলছেন প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে যে তিনি এই সরকারকে আত্মীয়করণ এবং পরিবারে পরিণত করেছেন এবং পরিবারের অথর্ব অযোগ্য মানহীন লোকদের এনে তিনি পরিবারের সদস্য করেছেন, যাতে করে এই সরকার মুখ থুবড়ে পড়েছে। তিনি আরও বলেছেন, সত্য কথা বলতে গেলে দালাল ও সুবিধাভোগীরা বেজার হবে। লিখেছেন, একজন নিরীহ সহজ সরল মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, যিনি জনগণের মনোযোগ কাটতে আকর্ষণীয় অভিনয় করে যাচ্ছেন। কিন্তু অভিনয় করে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যায় না, যোগ্যতার প্রয়োজন আছে। যদি উপদেষ্টাদের প্রত্যেকের 11 মাসের কাজের জবাবদিহিতা করেন, দেখবেন অনেককে এপিএস ও পিওদের মতো দুদকে দৌড়ানো লাগবে। কথা ছিল প্রতি মাসে জনগণের কাছে উপদেষ্টা এবং সচিব কর্মকর্তাদের আর্থিক হিসাব দেবেন, কিন্তু 11 মাসে 11 বার দেওয়ার কথা থাকলেও একবারও সেই হিসাব দাখিল তারা করেননি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ আগে সরকার থেকে আসা উচিত ছিল, কিন্তু তারা নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন করবেন না, তারা শুধু জবাবদিহি চাইবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে সংস্কারের কথা, স্বচ্ছতার কথা বলা হচ্ছে, সংস্কারটা নিজেদের মধ্যে হয়নি, জবাবদিহিতা চাওয়া হচ্ছে, অন্যের কাছ থেকে জবাবদিহিতা চাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, তাদেরকে দোষারোপ করছেন, আওয়ামী লীগের লোকরা দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, এসব অভিযোগ করছেন। তারা টাকা পাচার করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে, এরকম অভিযোগ করছেন। কিন্তু গত 11 মাসে 11 বার হিসাব দেওয়ার কথা থাকলেও একটি বারও আপনারা কেউ নিজেদের হিসাব দেননি। গত 11 মাসে আঙুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনাও ঘটেছে অনেক উপদেষ্টার ক্ষেত্রে, এমন অভিযোগও তিনি করেছেন। বলেছেন যে সঠিক তদন্ত যদি হতো তাহলে পিএসপিওরা শুধু না, উপদেষ্টাদের অনেককেই দুদকে দৌড়াদৌড়ি করতে হতো। এরকম গুরুতর অভিযোগের পরেও সরকারের যদি ভ্রুক্ষেপ না থাকে, সরকারের যদি কোনো বক্তব্য না থাকে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। মুখে শুধু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে নিজেরা একই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে অভিযোগ রাশেদ খান করলেন, সেটা যদি সত্যি হয় তাহলে মারাত্মক পরিণতির দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন।